শুরু করছি হৃদয়ের প্রগাঢ় বন্ধন। লেখনীতে আমিরা জোহরা, কণ্ঠে আছি আমি আয়শা হোসেন। পর্ব ১৩। সকাল থেকেই বাড়ির আবহাওয়াটা বেশ ফুরফুরে। বাড়ির বড়রা একসঙ্গে ছাদে বসে আড্ডা দিচ্ছে। সকালের মিষ্টি রোদ পোহাচ্ছেন তারা। এর মাঝে রিহা আর ইয়ামনা তৈরি হয়ে নিচে নামলো। দুজনে শপিং করতে যাবে। আজ অফিস নেই, তাই ইয়ানিলও আজ একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। কিছুক্ষণ পরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো ইয়ানিল। চোখে মুখে রাতের সেই গভীরতার রেশ এখনও কাটেনি, তবে মেজাজটা যথারীতি গম্ভীর। গায়ে একটা কালো রঙের ফুল স্লিভ শার্ট, স্লিভগুলো কনুই পর্যন্ত গোটানো, যাকে বলে একদম পারফেক্ট ক্যাজুয়াল লুক। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো রিহা আর ইয়ামনা শপিংয়ে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে লিভিং রুমের সোফায় বসে আছে। ইয়ামনার পরনে আসমানি রঙের একটা লং বোরকা, হিজাবটা খুব সুন্দর করে ফিন করা। সিমসাম সাজেও মেয়েটাকে বড্ড মায়াবী লাগছে। রিহারও একই সাজ। ইয়ানিলকে দেখে রিহা আবদার ধরল, ভাইয়া আমাদের একটু শপিং মলে নিয়ে চলো না প্লিজ, কতদিন হলো যাওয়া হয় না। ইয়ানিল প্রথমে না করতে চাইলেও আর চোখে ইয়ামনার দিকে তাকিয়ে মত বলতে ফেলল। মেয়েটার চোখেও একরাশ প্রত্যাশা। ব্যাস, ইয়ানিল হৃদরাজ মির্জার কঠিন মন এক নিমিষে গলে জল। গম্ভীর মুখে ও রাজি হয়ে গেল। ঘড়ির স্টেপটা ঠিক করতে করতে গম্ভীর গলায় বলল, রেডি তোরা? 5 মিনিটের মধ্যে গাড়িতে আয়। ইয়ানিল বরাবরই সময়ের ব্যাপারে কঠোর। ওর কথায় কোনো বাড়তি আবেগ নেই, কেবল এক ধরনের আদেশসূচক গাম্ভীর্য মিশে থাকে। ইয়ামনা একবার আর চোখে মানুষটাকে দেখে নিল। কাল রাতের সেই উদাস সুরে গান গাওয়া ছেলেটার সাথে এই কঠোর মানুষটার মিল খুঁজে পাওয়া দুষ্কর। গাড়িতে উঠে ইয়ানিল ড্রাইভিং সিটে বসলো। রিহা আর ইয়ামনা চটজলদি পেছনের সিটে বসে নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করলো। ইয়ানিল ইঞ্জিন স্টার্ট দিয়েও গাড়ি ছাড়লো না। স্টিয়ারিংয়ের উপর হাত রেখে ও স্থির হয়ে বসে রইল। ইয়ানিল বরাবরই একটু কড়া ধাঁচের। গাড়ির রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে পেছনের দৃশ্যটা দেখে কপাল কুঁচকে এলো। রিহা আর ইয়ামনা দুজনেই পেছনের সিটে আয়েশ করে বসে গিয়েছে, যেন ও ওদের বেতনভুক্ত ড্রাইভার। ইয়ানিলের মেজাজটা মুহূর্তেই তিরতির করে চড়ে গেল। ও চেয়েছিল মন ওর পাশে বসুক, ওর চঞ্চলতাগুলো কাছ থেকে অনুভব করবে ইয়ানিল। কিন্তু এই মেয়ে তো দিব্যি ওকে ড্রাইভার বানিয়ে পেছনে বসে খোশ গল্পে মেতেছে। দুই মহারানী একসঙ্গে আড্ডা জমাতে ব্যস্ত। ইয়ানিল গাড়ি স্টার্ট না দিয়ে স্থির হয়ে বসে রইল। খানিক পরে বরফ শীতল গলায় বলে উঠল, আমি কি তোদের ড্রাইভার যে তোরা পেছনে রিল্যাক্স করে বসেছিস? একজন সামনে এসে বস। ইয়ামনা রিহার হিজাব টেনে ফিসফিস করে বলল, রিহু তুই যা সামনে। দেখছিস না উনি কেমন ফসফস করে নিঃশ্বাস ছাড়ছেন? আজ নির্ঘাত আমাদের কপালে দুঃখ আছে। ইয়ানিল একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মিররের ইয়ামনার দিকে একবার তীক্ষ্ণ নজর বুলিয়ে ও আবার বলল, আমি কি এক কথা রিপিট করতে লাইক করি? সামনে আয়। ভাইয়ের এমন নাস্তানাবুদ অবস্থা দেখে রিহা মনে মনে বেশ মজা পাচ্ছে। ও ভালো করেই জানে ওর ভাইয়া কেন এত ছটফট করছে, আর এটাও জানে ওর ভাইয়ার এই নীরব যুদ্ধের মূল লক্ষ্য কে। রিহা ঠোঁট টিপে হাসি আটকে ইয়ামনার দিকে তাকালো। ইনুয়াপি, এক কাজ করো, তুমি গিয়ে সামনে বসো। আসলে আমার না পা ছড়িয়ে না বসলে ঠিক রিল্যাক্স লাগে না। আমার আবার একটু মোশন সিকনেস আছে, জানো তো। ইয়ামনা চোখ পাকিয়ে তাকালো রিহার দিকে। ঢং করিস না তো রিহু, একটু আগেও তো বললি পেছনে বসে গল্প করবি। রিহা সেদিকে পাত্তাই দিল না। সবটা বুঝেও না বোঝার ভান করলো। ও মুচকি হেসে ফোন বের করে বাইরের নেচারের ছবি তুলতে তুলতে ব্যস্ত হয়ে গেল। ইয়ামনা অসহায় চোখে তাকালো। রিহা তো একদম নড়বে না। ওদিকে মিররে ইয়ানিলের রক্তবর্ণ চোখ দুটো দেখে ওর কলিজা শুকিয়ে এলো। রাগে গজগজ করতে করতে ইয়ামনা গাড়ি থেকে নামলো। সামনের দরজা সজোরে খুলে ও সিটে গিয়ে বসলো। ইয়ানিল ঠোঁটের কোণে এক চিলতে জয়ের হাসি চেপে রাখলো। ইয়ামনা পাশে বসতেই পুরো গাড়িটা ওর সেই স্নিগ্ধ ঘ্রাণটা ছড়িয়ে পড়েছে। ইয়ানিল আর চোখে একবার দেখলো মেয়েটার মুখ ফুলিয়ে জানালার বাইরে দিকে তাকিয়ে আছে। পরে অভিমানী রূপটা ইয়ানিলের হৃদয়ে এক গভীর তোলপাড় শুরু করে দিল। গাড়ি স্টার্ট দিয়ে ইয়ানিল এবার তৃপ্তির সাথে এক লম্বা নিঃশ্বাস ছাড়ল। ইভান ইমাদ ভার্সিটিতে এসেছে। ক্লাস শেষ করে দুজনে নিচে এসেছে। দুই ভাইয়ের চোখে নিরবধি খুঁজে চলেছে অষ্টাদশী দুই রমণীকে। একজন লাইব্রেরির দিকটায় দাঁড়িয়ে আছে, আর আরেকজন ক্যান্টিনের সামনে পায়চারি করছে। হ্যালো হ্যান্ডসাম, কেমন আছেন? এখানে আমার জন্য অপেক্ষা করছিলেন নাকি? এতক্ষণ যাবৎ ইমাদের চোখ তো তার রোদ্দুরিকেই খুঁজছিল। শেষমেশ রমণীর দেখা পেয়েই গেল। হাই মিস আমায়া, ভালো আছো? দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, জি মিস্টার হ্যান্ডসাম,
আপনাকে দেখে ভালো হয়ে গেছি। আপনি ভালো আছেন তো? আমার কথা শুনে ইমাদ একবার তাকালো অষ্টাদশীর পানে, এরপর ছোট করে বলল, হুম, ভালো আছি। হেই আমানি, ভালো আছো তুমি? কখন এসেছো? কোথায় ছিলে এতক্ষণ? একসাথে তিনটা প্রশ্ন করে থামলো ইভান। ব্রেক পেয়ে আমায়াও নিচে এসেছে। এদিকে আমায়া ইমাদকে ক্যান্টিনের সামনে দেখতে পেয়ে ওর সাথে বকবক শুরু করে দিয়েছে। আর ওদিকে আনমনে হাঁটছিল আমানি। হঠাৎই পেছন থেকে ইভানের কণ্ঠস্বর ভেসে এলো। আমানি দুষ্ট হাসি দিয়ে ইভানের প্রশ্নের জবাব দেয়, জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমানের কণ্ঠস্বর শুনে ইভান খুশিতে গদগদ হয়ে বলল, এতক্ষণ ছিলাম না, তবে তোমাকে দেখে এখন 1000% ভালো হয়ে গেছি। ইভানের উত্তর শুনে থতমত খেয়ে গেছে আমানি। এই ছেলে এসব কি বলে? ওকে দেখে কেন এই ছেলে ভালো হয়ে যাবে? আজব। আমানি, জি, কফি খাবে? কফি তো খাই না ভাইয়া। তাহলে চা? চাও না? ও। বেচারা ইভান হতাশ হয়ে গেছে আমানির কথা শুনে। অনেক কষ্টে ছেলেটা আমানির সাথে কথা বলার সুযোগ পেয়েছে। সেই যে ওই দিন দেখা হয়েছিল, সেদিন যতটুকু কথা হয়েছে, এরপর তো আর দেখাই হয়নি ওদের। আজ বেশ কয়েকদিন পর দেখা হয়েছে। মেয়েটা কি বুঝতে পারছে না ইভান ওর সাথে কথা বলতে চাইছে? ছেলেটা যে মেয়েটার মিষ্টি কণ্ঠ শোনার জন্য চাতক পাখির ন্যায় ছটফট করছে, মেয়েটাকে জানতে চাইছে, বুঝতে চাইছে ভালো করে। আমানি ইভানের কাছ থেকে চলে যেতে চাইছে। ভাইয়া, আমি আসছি। কিন্তু ইভান তো নাছোড়বান্দা, ও কিছুতেই আমানিকে যেতে দিচ্ছে না। পেছন থেকে জিজ্ঞেস করে, এখন কোথায় যাচ্ছ আমানি? লাইব্রেরিতে যাব ভাইয়া। ও, আমিও তো লাইব্রেরির দিকেই যাচ্ছিলাম, একসাথে যাওয়া যাক। আচ্ছা ভাইয়া, চলো। ক্যান্টিনের এক কোণে দাঁড়িয়ে আমায়া হাসছে, পাশেই দাঁড়িয়ে আছে ইমাদ, চুপচাপ দাঁড়িয়ে আর চোখে আমায়াকে দেখছে। ইমাদকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আমায়া বলে ওঠে, ভাইয়া, ওই যে ওইদিকে হাঁটতে যাবেন? আমার এখানে থাকতে ভালো লাগছে না, চলুন ওদিকে হাঁটতে যাব। ইমাদ কিছু বলল না, চুপচাপ আমায়ার সাথে হাঁটতে লাগলো। দুজনে একসাথে হাঁটছে। ফুচকাওয়ালাগুলোকে দেখতে পেয়ে আমায়া এক লাফ দিয়ে বলে ওঠে, ভাইয়া ভাইয়া ভাইয়া, ওই দেখুন ফুচকা, ওখানে চলুন, ফুচকা খেয়ে আসি। ইমাদ বেচারা আমায়ার কাণ্ডে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। দেখো, এই মেয়ে ছোট্ট বাচ্চাদের মতো কেমন লাফালাফি শুরু করে দিয়েছে। আমায়াকে সামনে এগোতে দেখে ইমাদও ওর কাছে এসে দাঁড়ায়। আমায়া ফুচকাওয়ালার কাছে গিয়ে বলতে শুরু করলো, আঙ্কেল, ঝাল ঝাল ফুচকা বানিয়ে দেন তো, জলদি জলদি দেবেন প্লিজ। লাইব্রেরিতে এক পাশে বসে বই পড়ছে আমানি, আর আরেক পাশে দাঁড়িয়ে আছে ইভান। বেচারার পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। আমানির সাথে বসে একটুখানি কথা বলতে চাইছে, কিন্তু এই মেয়ে এত চুপচাপ থাকে, ইভানের সাথে কথাই বলছে না, বই নিয়ে বসে আছে। ইভান হচ্ছে বকবকের লেকচারার, 2 মিনিট কথা না বলে থাকতে পারে না। কিন্তু আমানির সাথে তো একটা কথাও বলতে পারছে না। ছেলেটা আমানির সাথে কথা বলার জন্য অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সেই তখন থেকে। মেয়েটা তো পাত্তাই দিচ্ছে না ওকে। আর অপেক্ষা করতে না পেরে বলেই দিল, আমানি, বই তো অনেক পড়েছো, এখন একটু ওইদিকে চলো না প্লিজ, এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। বই থেকে চোখ তুলে ইভানের পানে তাকায় আমানি, নিরের স্বরে বলে, কোন দিকে যাব ভাইয়া? ইভান আঙুল দিয়ে ইশারা করে, ওইদিকে। আচ্ছা চলুন। থ্যাংক ইউ, চলো। ইমাদকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে আমায়া খানিক এগিয়ে এলো। ইমাদের সামনে এসে ফুচকার প্লেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন হ্যান্ডসাম, ফুচকা খান। আমি? না না, আমি এগুলো খাই না মিস। আরে ভাইয়া, একটা খেয়ে দেখুন, অনেক ইয়াম্মি, নিন। বেচারা ইমাদ কি করবে, এই মেয়ে তো জোরাজুরি করছে। আমায়া এহেন জোরাজুরিতে ছেলেটার হাত বাড়িয়ে প্লেট থেকে একটা ফুচকা নেয়। ফুচকাটা মুখে দিয়েছে কি দেয়নি, ইমাদের চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। ছেলেটার চোখ মুখ লাল হয়ে গেছে, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কিছু বলতেও পারছে না। এ আমায়ের জন্য ছেলেটা মুখের ভেতর পুড়ে গেল মনে হয়। এত ঝাল মানুষ কিভাবে খায়? কি বলেছিলাম ভাইয়া, দেখেছেন তো কতই আমি। নিন, আরেকটা নিন। নো। ফের আমায়া ফুচকার প্লেট ইমাদের সামনে ধরেছে। ইমাদ আমায়ার হাতে ফুচকার প্লেট দেখে এক লাফ দিয়ে ফুচকাওয়ালার কাছে গিয়ে দাঁড়ায়। ফুপাতে ফুপাতে বলে, ঝাল ঝাল, পানি আঙ্কেল, পানি হবে? পানি প্লিজ, পানি দিন। ইমাদের এহেন অবস্থা দেখে আমায়া হেসে ওঠে, ঠোঁট উল্টে বলে, আরে ভাইয়া, এত ঝাল না তো, এইটুকু ঝাল খেতে পারেন না? আমানি হাঁটছে, আমানির পাশাপাশি ইভানও হাঁটছে। দুজনের কারোর মুখেই কথা নেই, একদম চুপচাপ। ইভান তো চুপ থাকতে পারে না,
আমানের দিকে একবার তাকিয়ে দূরে পুচকার স্টল দেখে আমানিকে বলে, আমানি, ওই দেখো পুচকা, খাবে নাকি? এতক্ষণ চুপচাপ হাঁটলেও পুচকার কথা শুনে আর চুপ থাকতে পারলো না আমানি। ইভান প্রশ্ন করার সাথে সাথেই বলল, জি ভাইয়া, তাহলে চলো। আচ্ছা আঙ্কেল, 4 প্লেট ফুচকা দিন। ভাইয়া, 4 প্লেট কেন? এত ফুচকা কে খাবে? ইভানের কাণ্ড দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো আমানি, কেন, তুমি খাবে? ইভানের ভাবলেশহীন জবাব। আমানি মিনমিনিয়ে করে বলল, আমি আর তো খাই না। ও। আমানের কথা শুনে বেচারা ইভান হতাশ। ইভানকে দেখে ফুচকাওয়ালা মামা ভ্রুকুচকে বলে ওঠেন, মামা, একটু আগেই তো ফুচকা খেতে গিয়ে কান্না করে দিলেন, এখন কি ঝাল দিব? আবার যদি কান্না করে দেন তাহলে? ফুচকাওয়ালার কথা শুনে আমানি ইভানের দিকে চোখ সরু করে তাকায়। ইভানও এক পলক আমানের দিকে তাকিয়ে ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করে বলেন, হোয়াট? আমি কান্না করি? কি বলছেন আঙ্কেল? আমি কখন ফুচকা খেলাম আর কখনই বা কান্না করলাম? আজও। মামা, আপার সামনে এখন হিরোগিরি দেখাচ্ছেন, কিছুক্ষণ পর দেখা যাবে কান্না করে দিছেন। আরে না আঙ্কেল, আপনি ভুল করছেন, আমি ছিলাম না, ওটা হয়তো ইমাদ ছিল। আমি তো তোমার ছেলে, আমি তো তোমার সাথে ছিলাম, তাই না বলো আমানি? জি। ক্যাম্পাস প্রায় ফাঁকা হয়ে এসেছে। দিনের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। আজ আমাদের 2টো ক্লাস ছিল, ইমাদদের একটা ক্লাস ছিল, তাই ক্লাস শেষে ভার্সিটি ক্যাম্পাসে যে যার মতো বসে আড্ডা দিচ্ছে। আমায়া আজ সারাটা দিন ইমাদের সাথেই ছিল, সারাক্ষণ বকবক করেছে, ছেলেটাকে ঝাল ফুচকা খাইয়েছে আর এখন চুপচাপ বসে আছে। ইমাদ একটু দূরে দাঁড়িয়ে ফোন দেখার ভান করছে। আমায়া নিচু স্বরে ডাক দেয়, ভাইয়া। আমায়ার ডাক শুনে ইমাদ এক পলক আমায়ার পানে তাকায়। হুম? আমায়া অপরাধীর স্বরে বলে, আই এম সরি হ্যান্ডসাম, আমি আসলে বুঝতে পারিনি আপনি এত ঝাল খেতে পারেন না, জানলে আপনাকে কান্না করাতাম না। ইমাদ হালকা হাসি দিয়ে বলে, ইটস ওকে মিস আমায়া, আই এম ওকে, তোমার আর সরি বলতে হবে না। আমায়া খুশিতে গদগদ হয়ে বলে উঠল, ওকে ভাইয়া। লাইব্রেরির পাশের করিডোরটা একদম ফাঁকা। আমানি ব্যাগটা কাঁধে তুলে আমায়াকে খুঁজতে বের হতে যাবে, তখনই ইভান হালকা গলা খাকারি দিয়ে নরম স্বরে ডাক দেয়, আমানি। জি ভাইয়া। ইভান প্রথমে একটু আধটু ইতস্তত করে, তারপর সাহস জোগাড় করে বলেই ফেলে, তোমার ফোন নাম্বারটা দেবে? আমানি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়, হালকা ডোক গিলে বলে, না ভাইয়া, নাম্বার দেওয়া যাবে না। এমন না যে ইভান খারাপ ছেলে এজন্য নাম্বার দিতে চাচ্ছে না, বলতে গেলে আর সারাটা দিন ইভানের সাথেই ছিল আমানি। ছেলেটাকে আমানের কাছে বাজে ছেলে বলে মনে হয়নি, খুবই ভালো ছেলে ইভান। আমানের সাথে কথা বলেছে, এটা ঠিক, তবে ডিস্টেন্স মেনটেন করে। আমানি এমনিতে অনেক চুপচাপ ভদ্র একটা মেয়ে, কখনো কোনো ছেলের সাথে কথা বলে না, তবে ইভানের সাথে কথা বলতে ওর ভালোই লাগে। ছেলেটা এত ফানি, সারাক্ষণ মজার মজার কথা বলে, কাঁদতে থাকা কাউকে হাসিয়ে দেয়। প্রথম দিন আমানিকে বাড়িতে পৌঁছেও দিয়েছিল। আমানি নাম্বার দিবে না বলায় ইভান কৌতূহলবশত জিজ্ঞেস করে, কেন? পাপা এসব অ্যালাউ করে না ভাইয়া, জানতে পারলে বকবে আমাকে। ইভান তো হাল ছাড়ার পাত্র নয়, ওর 23 বছরের জীবনে প্রথম কোনো মেয়েকে এক দেখাতে ভালো লেগে গিয়েছিল ওর। এই আমানি নামের মেয়েটাকেই ওর চাই, এই আমানি নামের মেয়েটাকেই ওর চাই, যেভাবেই হোক ওকেই লাগবে। মেয়েটা তো ইভানকে বুঝতেই চাইছে না। ইভান চাইছে একটু একটু করে দুজন দুজনকে চিনবে, জানবে, কথা বললে তো জানতে বুঝতে সুবিধা হবে, কিন্তু এই মেয়ে তো নাম্বারই দিচ্ছে না। এও একটু এগিয়ে এসে বলল, ওকে, আমি কল করব না, জাস্ট টেক্সট করব। আমানি কিছুক্ষণ চুপ করে থাকলো, মনে মনে ভাবছে নাম্বার দেওয়া উচিত হবে কি হবে না। ভাবতে ভাবতে শেষমেশ বলে ওঠে, কল করবেন না প্লিজ। আমানির কথায় ইভানের মুখে হাসি ফুটে ওঠে, ঠোঁট প্রসারিত করে একটা হাসি দিয়ে বলল, ওকে, কল করব না। আমানি ওর নাম্বারটা ইভানকে বলে সামনের দিকে এগিয়ে যায়। আমানি ওর নাম্বারটা ইভানকে বলে সামনের দিকে এগিয়ে যায়। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব।